সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। শহীদ স্মৃতি সরকারি কলেজে অধ্যয়নরত স্নাতক পাস কোর্সের শিক্ষার্থীদের আজকের ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। তোমরা জানো, ইতিমধ্যে আমাদের স্নাতক পাস কোর্সের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। আমি তোমাদের সাথে করোনার পূর্বে ক্লাস নিয়েছিলাম বনলতা সেন কবিতার উপর। তারপর দীর্ঘ বিরতির পর আজকে আমি আবার তোমাদের সাথে যুক্ত হচ্ছি অনলাইন ক্লাসে। তোমাদের এই বাংলা জাতীয় ভাষা কোর্সে সিলেবাসভুক্ত আছে কবিতা, গল্প, প্রবন্ধ এবং ব্যাকরণের কিছু অংশ। আমরা ইতিমধ্যে এই বিষয়গুলো বিভাগে কর্মরত শিক্ষকবৃন্দদের মধ্যে বিষয়গুলো বন্টন করা হয়েছে। আমরা সেই আলোকেই ক্লাসগুলো নিচ্ছি। তোমরা জানো, এই অনলাইন ক্লাস নেওয়ার ব্যাপারে আমাদের সরকারি নির্দেশনা রয়েছে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে এবং আমাদের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের পরামর্শক্রমে আমরা এই অনলাইন ক্লাস কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাদের আমি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ করোনার যে প্রকোপ সেটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। বলা হচ্ছে যে আমাদের যে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে, সেজন্য আমরা সবাই সাবধানে থাকব, যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করব। আজকে আমি তোমাদের সাথে ক্লাস নিব বাংলা জাতীয় ভাষা এই কোর্সের, এবং তোমরা আশা করি ইতিমধ্যে আমাদের বিভাগীয় প্রধান স্যার ক্লাস নিয়েছেন, মাহফুজুল বারী স্যার ক্লাস নিয়েছেন, ক্লাস শুরু করেছেন। আমি তোমাদের সাথে আজকে ক্লাস নিচ্ছি এস.এম. আনোয়ারুজ্জামান, প্রভাষক, বাংলা বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহ। তোমাদের সাথে যখন আমি বনলতা সেন নিয়ে কথা বলছিলাম, কবিতা নিয়ে কথা বলছিলাম, এবং তার পরবর্তী সময়ে আর ক্লাসে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, করোনার জন্য আমাদের কার্যক্রম স্থবির হয়ে গিয়েছে। আবার আমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে ফিরে এসেছি তোমাদের মাঝে, তোমাদের সাথে কথা হবে। আশা করি তোমরা এই ক্লাসগুলো মনোযোগের সহিত দেখবে এবং সাথে সাথে যে তোমাদের পাঠ্যসূচির যে বিষয়গুলো আছে, যে বিষয়ে ক্লাস নেবে, সেইগুলো তোমরা পড়ার চেষ্টা করবে। এবং কোনো বিষয়ে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করে তোমরা সেই জানার যে বিষয়টা থাকবে সেটা তোমাদের জ্ঞানের যে তৃষ্ণা সেটা নিবারণ করবে। তাহলে আজকে আমরা যা আলোচনা করব, আমি আজকে মূলত তোমাদের সাথে কথা বলবো বাংলা ছোট গল্প নিয়ে। তোমাদের কিছু ছোট গল্প পাঠ্য আছে, বিশেষ করে এক রাত্রি, পুঁই মাচা, হুজুর কেবলা, প্রাগৈতিহাসিক, নয়নচারা, পথ জানা নেই, আত্মজাও একটি করবী গাছ। তাহলে আমরা আজকে দেখব যে আমাদের এই ছোট গল্পটা কি। যদিও তোমরা জানো যে ছোট গল্প কি, ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্য কি, এবং আমরা দেখব যে ছোট গল্পের উদ্ভব ও বিকাশ এবং ছোট গল্পের শিল্পরূপ বলতে
কি বুঝো এই সম্পর্কিত বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলব। পরিশেষে তোমাদের যে পাঠ্যভুক্ত সিলেবাসভুক্ত এক রাত্রি গল্প নিয়ে কথা বলবো, অর্থাৎ এক রাত্রি গল্পের লেখক নিয়ে কথা বলবো। তাহলে আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। আমরা জানি ছোট গল্প, নামকরণ থেকে বোঝা যাচ্ছে যে ছোট গল্প মানে ছোট আয়তনের গল্প হবে, অর্থাৎ ছোট গল্প আমরা জানি আমাদের কথা সাহিত্যের অন্তর্গত এক ধরনের গদ্য রচনা। কারণ আমরা জানি আমাদের প্রাচীন যুগ এবং মধ্যযুগ ছিল কাব্যময়, সেখানে কোনো গদ্য ছিল না। এই ঊনবিংশ শতাব্দীতে এসে আমাদের এই ছোট গল্পের সৃষ্টি, এজন্য বলা হচ্ছে এটা সাহিত্যের একটা নবীনতম বিভাগ। এবং আমরা যদি দেখি বাঙালি যারা লেখক আছেন, এই বাঙালি লেখকগণ এই ছোট গল্প লেখার প্রেরণা পান ইউরোপ থেকে, অর্থাৎ আমাদের ছোট গল্প, উপন্যাস, নাটক সবই কিন্তু আমরা প্রেরণা পেয়েছি পাশ্চাত্য থেকে। এবং বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরই বাংলা ছোট গল্পের সার্থক রূপকার। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা। এবং এর আগে দেশে যেসব কাহিনী প্রচলিত ছিল সেগুলো প্রায়ই রূপকথা ও উপন্যাস ধর্মী রচনা ছিল। যেহেতু উপন্যাস এবং ছোট গল্পের মধ্যে পার্থক্য রয়েছে, সেটা আকৃতিগত এবং প্রকৃতিগত পার্থক্য রয়েছে, অর্থাৎ ছোট গল্প উপন্যাসের ব্যাপ্তি নেই। এবং এই ছোট গল্প সম্পর্কে আমরা যদি সংজ্ঞা তো করি, একে ছোট গল্প সম্পর্কে এডগার অ্যালান পো বলেছেন যে গল্প 8 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে এক বৈঠকে পড়ে শেষ করা যায়, এবং যা একটি নির্দিষ্ট অবস্থা, অভিজ্ঞতা বা ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে ছোট গল্প বলা হয়। এবং এই ছোট গল্প সম্পর্কে আমরা যদি বলি যে এই গল্পটা হবে ছোট আয়তনের, এবং যে গল্প যা পড়ার পর আমাদের মধ্যে একটা অতৃপ্তি থেকে যাবে, অর্থাৎ মনে হবে যেন সেটা শেষ হয়ে হলো না শেষ, এই জাতীয় রচনা হবে। এ সম্পর্কে এইচ.জি. ওয়েলস বলেছেন ছোট গল্প 10 থেকে 50 মিনিটের মধ্যে শেষ হওয়া বাঞ্ছনীয়। তবে আকৃতিগত ছোট হলো কেবল ছোট গল্প হয় না, আকৃতিগত ছাড়াও প্রকৃতিগত, যে কথা আগেই বলেছে, ও মর্মগত অনেক ভিন্নতা রয়েছে। ছোটগুলোর প্রধান বৈশিষ্ট্য জীবনের খণ্ডচিত্রের উন্মোচন, অর্থাৎ আমাদের ছোট গল্পে আমাদের পরিপূর্ণ জীবন চিত্র পাবো না, এখানে জীবনের খণ্ডাংশ পাবো। এবং ছোট গল্পকার একটা গল্পে জীবনের একটা তাৎপর্যময় অংশকে রসঘন করে ফুটিয়ে তোলার চেষ্টা করেন, অর্থাৎ পুরো জীবন নয়, জীবনে একটা খণ্ডাংশ লেখক ছোট গল্পে সুন্দর করে প্রকাশ করার চেষ্টা করেন। এবং এই ছোট গল্পের সংজ্ঞা বা বৈশিষ্ট্য সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কিছু কথা বলেছেন, এবং আমরা প্রায় একটা কবিতার কথা জানি। রবীন্দ্রনাথের এই সংজ্ঞা থেকে ছোট গল্পের আঙ্গিক এবং চরিত্রিক বৈশিষ্ট্য আমরা খুব স্পষ্টভাবে ধারণা লাভ করতে পারি।
বাংলা ছোট গল্প ব্যাখ্যা করতে যে আমরা দেখব সোনার তরী কাব্যের বর্ষাযাপন কবিতাটি প্রায়ই বলা হয়ে থাকে, এবং এখানে ছোট গল্পের সকল বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এবং এতে বলা হচ্ছে ছোট গল্পের সংজ্ঞা বা বৈশিষ্ট্য বলতে যে বলা হচ্ছে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট্ট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি তারই দু চারটি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা ঘটনার গণঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তর অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ। যে কথা আগেই বলেছিলাম, ছোট গল্পের একটা বৈশিষ্ট্য, গল্পটা পাঠ করার পরে মনে হবে যে গল্পটা শেষ হয়নি, গল্পটা মনে আরো সামনের দিকে দাবাবান বা আরো সামনে চলমান। তাহলে এই থেকে আমরা, এই কবিতা থেকে আমরা আমাদের ছোট গল্পের বৈশিষ্ট্যটা দেখতে পাই বা আমরা সহজেই অনুমান করতে পারি। তারপর আমরা যদি দেখি এই কবিতার আলোকে আমরা আরো কিছু কথা বলতে পারি ছোট গল্প সম্পর্কে। সব রকমের বাহুল্য অতিকথন বর্জন করে অনাবশ্যক চরিত্র ঘটনার ভিড় পরিহার করে লেখক যখন তার রচনাকে একটা সূক্ষ্ম ব্যঞ্জনা উন্নতি করেন, তখন সৃষ্টি হয় সার্থক ছোট গল্প এবং সেটা জনপ্রিয়তা পায়। এবং ছোট গল্প সমগ্র জীবন থেকে নির্বাচিত অংশবিশেষই কেবল প্রকাশ করে, অর্থাৎ আগেই বলেছিলাম সমগ্র জীবন নয়, জীবনের কিছু অংশ, বাছাইকৃত কিছু অংশ ছোট গল্পে প্রকাশ পায়। অর্থাৎ অল্প কথায় কোনো অবস্থার চরম পরিণতিতেই পৌঁছানো ছোট গল্পের উদ্দেশ্য। এই রচনায় সব জোর দেওয়া হয় সমাপ্তির উপর। সর্বশেষ ভাগে ঘটে রচনার উন্মোচন, বেশিরভাগ ক্ষেত্রে যা পাঠকের কাছে একেবারে অভাবনীয় এবং এক চমকপ্রদ নাটকীয়। এই চমকপ্রদ সমাপ্তি পাঠক দাঁড় করিয়ে দেয় চিন্তার আরেক নতুন দিগন্ত, এবং এমন একটা জায়গায় নিয়ে ছোট গল্প সমাপ্তি টানা হয় যেন পরবর্তীতে পাঠক আরো কিছু তার চিন্তা করতে পারেন, ধারণা লাভ করতে পারেন, এই জাতীয় আমরা বিষয় দেখতে পাবো। ছোট গল্পের আঙ্গিক গঠন হয় খাড়ারিজু, এবং লেখককে গল্পের ঘটনাটি আগে থেকে শুরু করে শেষ পর্যন্ত সাজিয়ে নিতে হয় একটা রৈখিক বিন্যাস। এই ঘটনা বিন্যাসের নাম হলো প্লট বা কাহিনী। লেখক সেটা দাঁড় করিয়ে নেন আগে থেকেই। অর্থাৎ ছোট আকৃতি ছোট গল্পে কিছু অন্য এবং অনিবার্য বৈশিষ্ট্য দান করে। এর পাত্রপাত্রী বা চরিত্রের সংখ্যা খুব অল্প হয়, শুরু ও শেষ হয় নাটকে, এই কথা তোমাদের আমি আগেই বলেছি। হঠাৎ করে এটা শুরু হয় এবং পাঠকের মনে অতৃপ্তি রেখে হঠাৎ করে শেষ হয়ে যায়। অর্থাৎ কবিতায় পেয়েছিলাম যেটা মনে অতৃপ্তি রয়ে যাবে, শেষ করে যেন মনে হবে হইল না শেষ, এরকম বর্ণনা থাকবে। এর ঘটনা হয় গতিময়, বর্ণনা হয় কাব্যিক মাধুর্যমণ্ডিত, ভাষা বিন্যাস হয় নির্মেদ কিন্তু ইঙ্গিতধর্মী, উপমা অলঙ্কার হয় বিষয়ানুগ। এ কারণে সাহিত্যে একমাত্র কবিতার সঙ্গে ছোট গল্পের তুলনা চলে। এই জাতীয় বৈশিষ্ট্য আমরা আমাদের ছোট গল্পে বা ছোট গল্পের বৈশিষ্ট্য বা চরিত্র আমরা যদি বলি, তাহলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। কখনো চরিত্র, কখনো ঘটনা, কখনো শুধু অনুভূতি, আবহ ও পরিমণ্ডল ছোট গল্পে মুখ্য হয়ে ওঠে। কখনো সংলাপের ভঙ্গি, কখনো বর্ণনার ঔজ্জ্বল্য, কখনো ইঙ্গিতময়তা ছোট গল্পকে বিশিষ্ট করে তোলে। কুশলী হাতে ক্ষুদ্র পরিসর রচিত ছোট গল্প প্রায় এমন সত্যের উন্মোচন ঘটায় যা সমকালীন হয়েও চিরকালীন হয়। অর্থাৎ বর্তমান সময়ে হলেও সেটা কিন্তু তার আবেদনটা পরবর্তী সময়েও থেকে যায়। এই জাতীয় আমরা বৈশিষ্ট্য আমাদের এই ছোট গল্পে পাই। তারপরে যদি আমরা দেখি, জীবনের অনেক ঘটনাবলীর মধ্যে কোনো একটি বিশেষ ঘটনা বা জীবনের খণ্ডাংশ নিয়ে ছোট গল্প রচিত হবে। ছোট গল্পের সূচনায় থাকবে আকস্মিকতা, একটি চমক এবং উচ্ছ্বাসের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি হবে। ছোট গল্পের ভাষা সহজ সরল ও প্রাঞ্জল হবে। ছোট গল্প জীবনের বিলাসিতাকে ধারণ না করে, তাই সমগ্র অবয়বের মধ্যে একটি বোধ থাকে যা পাঠকের মধ্যে সঞ্চারিত হয়। ছোট গল্পের বড় বৈশিষ্ট্য হচ্ছে গল্পকার যেখানে পরিসমাপ্তি টানে, পাঠকের সেখানে চিন্তা শুরু হয়।
এবং এই ছোট গল্পের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে থাকি। তাহলে ছোট গল্পকে ছোট গল্পের বৈশিষ্ট্য দেখতে পেলাম আমরা। এখন আমরা কথা বলবো বাংলা ছোট গল্পের উদ্ভব এবং ক্রমবিকাশ। তোমাদের আগে বলেছিলাম যে আমাদের ছোট গল্প ঊনবিংশ শতাব্দীর সৃষ্টি, অর্থাৎ গদ্যের আধুনিক যুগের সৃষ্টি হলো গদ্য, এবং গদ্যের মধ্যে হলো ছোট গল্প। এবং এই ছোট গল্পকেই বলা হচ্ছে তোমার কবিতার সাথে সাদৃশ্য মিল আছে। উপমা অলঙ্কার বিভিন্ন বর্ণনার মধ্যে আমরা কবিতার মধ্যে ছোট গল্পের সাদৃশ্য খুঁজে পেয়ে থাকি। প্রকৃত অর্থে মানুষের আদিম বৃত্তির অন্যতম বৈশিষ্ট্য হলো গল্প বলা বা গল্প শোনা। অর্থাৎ আমি বলছিলাম যে আমরা আদিম গুহাবাই মানুষ, যখন মানুষ একসাথে বসবাস করত, যখন সভ্যতার শুরু হয়নি, তখন মানুষ গুহার মধ্যে বসবাস করতো, বনে জঙ্গলে বসবাস করতো, তখন থেকে মানুষের মধ্যে এই গল্প বলা বা গল্প শোনার আকাঙ্ক্ষা রয়েছে। আমরা এখনও যদি দেখি যে অনেক দাদা দাদি আছেন যে তাদের নাতি নাতনিদের গল্প শোনান, রূপকথা শোনান। এর গল্প শোনালে তারা কিন্তু আর দাদা বা দাদির কাছ থেকে দূরে সরতে চায় না। তেমনি এই গল্প বলা বা গল্প শোনার প্রবণতা মানুষের মধ্যে প্রাচীন কাল থেকে বিদ্যমান থাকলেও সাহিত্যিক রূপ পেতে বেশ সময় অতিবাহিত হয়েছে। এবং আমাদেরকে যদি আমরা বলছি আদিম সময় থেকেই এই প্রবণতাটা ছিল, এই গল্প শোনার প্রবণতাটা ছিল, কিন্তু এর সাহিত্যিক রূপ বা লেখক দিবেন এবং সেই গল্প আমরা আনন্দ পাবো, বেদনা পাবো, সেই সাহিত্যিক রূপটা পেতে আমাদের অনেক সময় অতিবাহিত করতে হয়েছে। কবিতা, নাটক, উপন্যাস, এমনকি প্রবন্ধের পরে ছোট গল্পের সৃষ্টি। আমরা বলছিলাম যে কবিতা প্রথমত আমরা দেখেছি প্রাচীন যুগ এবং মধ্যযুগে, এবং এই গদ্য যখন যখন গদ্য সাহিত্য শুরু হলো তখন নাটক পেলাম, উপন্যাস পেলাম, কিন্তু প্রবন্ধ পেলাম, কিন্তু এরও অনেক পরে সৃষ্টি হয়েছে আমাদের এই ছোট গল্প। মোট কথা, কথা সাহিত্যের একটি সুপ্রাচীন শাখা, আর কথা সাহিত্যের আরেকটি উল্লেখযোগ্য শাখা গল্প সাহিত্য, যেটা মধ্যযুগের ব্যাপার, মাত্র কয়েকশো বছর আগের কথা। ছোট গল্প একান্তভাবেই আধুনিক সাহিত্য প্রকরণ। মূলত ছোট গল্পের আদর্শ ভূমি ইউরোপ, এবং রেনেসাঁস পরবর্তীকালে পুঁজিবাদ যখন ক্রমান্বয়ে মাথাচাড়া দিয়ে উঠতে থাকে, ঠিক তখনই ছোট গল্প নামক শিল্প আঙ্গিকটির বিকাশ ঘটেছে আমাদের এই সাহিত্য দ্বারা, এবং এর ঢেউ তরঙ্গায়িত হতে থাকে দেশ থেকে দেশান্তরে। এবং আমরা এটা বলেছিলাম ইউরোপ থেকে এসেছে, এবং পাশ্চাত্য প্রভাবেই এই ছোট গল্পের ধারা শুরু হয়েছে। এবং বাংলা সাহিত্যে আমরা যদি বলি, গল্প সাহিত্য মাত্র 100 বর্ষ অতিক্রম করেছে। ঊনবিংশ শতাব্দীর 90-এর দশকের পূর্ব পর্যন্ত গল্প রচিত হয়নি, যদি বঙ্কিম, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, নগেন্দ্রনাথ গুপ্ত, স্বর্ণকুমারী দেবী প্রমুখ সাহিত্যিক গল্প লিখতে চেষ্টা করেছিলেন। তথাপি গল্প সাহিত্য, বিশেষ করে ছোট গল্প, উৎসারিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। এবং আমরা তোমাদের পাঠ্য আছে এই রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি ছোট গল্পের সার্থক রচয়িতা, এবং যিনি প্রথম সার্থক রচয়িতা, যিনি ছোট গল্পকে সাহিত্যিক রূপ দান করেছেন। তার গল্প নিয়ে কথা বলবো, তার গল্পই তোমাদের পাঠ্য এক রাত্রি। যদিও মধ্যযুগে কাহিনী কাব্য ছিল, আমরা দেখেছি যে প্রণয় উপাখ্যান ছিল, বা শ্রীকৃষ্ণ কীর্তন যদি বলি, সেখানে আমরা কাহিনী কাব্য দেখতে পাই। আমাদের দেশে পুরাণের গল্প, রূপকথার গল্প, ঈশপের গল্প ইত্যাদি নানা ধরনের কাহিনীর মধ্যে ছোট গল্পের বীজের সন্ধান পাওয়া গিয়েছে। তবে রবীন্দ্রনাথ একে পূর্ণরূপে অধিষ্ঠিত করেছেন। বারবারই বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে আমাদের এই ছোট গল্প বিকশিত হয়েছে এবং সার্থক একটা সাহিত্যিক রূপ লাভ করেছে। বলা হচ্ছে 1877 খ্রিস্টাব্দে বাংলা 1240 সালে ভারতীর শ্রাবণ ভাদ্র সংখ্যায় ভিখারিণী গল্প প্রকাশের মাধ্যমে বাংলা ছোট গল্প অঙ্গনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পদার্পণ ঘটে। এছাড়াও হিতবাদী ও সাধনা পত্রিকার চাহিদা পূরণের জন্য তিনি ছোট গল্প লিখতে শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার জীবনের প্রায় শেষ পর্যন্ত তিনি ছোট গল্প চর্চা অব্যাহত রেখেছিলেন। বিশেষত গল্প সাহিত্যে তখন দাপিয়ে বেড়াচ্ছেন এলেন পো, মোপাসা, সমারসেট মম, চেকভ প্রমুখ সাহিত্যিক। এদের সঙ্গে প্রাণের মহাসামুদ্রিক কল্লোল দিয়ে যোগ দিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর ঢের প্রতিভাবান লেখক সাহিত্যের এই মাধ্যমটিকে বরণ করে নিয়েছেন। উপন্যাসে যে সাফল্য বাঙালির অনর্জিত, গল্পে যেন অনায়াসে সলিল সাবলীল বয়ে চলল। অর্থাৎ 19 শতাব্দীর সব শেষ দশকে বাংলা গল্প সাহিত্য সৃজিত হয়েছিল, এবং 20 শতাব্দীর প্রথম 50 বছর এক সংলগ্ন আবেগে আলোড়ন ছিল দেশ।
তার টুকরো টুকরো জুড়ে গল্প সাহিত্য অগণন লেখকের হাতে যেন একটি চলচ্চিত্রে পরিণত হয়েছে, যেখান থেকে ছেঁকে নেওয়া যাবে আমাদের দেশের জীবন ইতিহাস। এভাবে আমাদের এই গল্প সাহিত্যের বিকাশ হচ্ছিল এবং গল্প সাহিত্য ক্রমশই বিকশিত হচ্ছিল। এবং এর পরবর্তী সময়ে আমরা দেখব যে বাংলা গল্প সাহিত্যের ধারায় প্রবল একটি ধাক্কা দিল 47-এর দেশ বিভাগ। কারণ আমরা জানি এই দেশ বিভাগের প্রভাবে অনেক সাহিত্য সৃষ্টি হয়েছে এবং গল্প অন্যতম। কলকাতা সাহিত্যের একচ্ছত্র রাজধানী ছিল, কলকাতা সাহিত্যের একচ্ছত্র রাজধানী ছিল আমরা জানি, এবং আমাদের সাহিত্য ছিল কি কলকাতা কেন্দ্রিক। দেশ বিভাগের পর ঢাকাও সাহিত্যের আরেকটি কেন্দ্র হয়ে উঠতে লাগলো, অর্থাৎ 1952 সালের ভাষা আন্দোলন বাঙালির মর্মতলে অপরাজয় একটি শিখা জেলে দিল এবং 50-এর দশকে গল্প সাহিত্যের একটি ভিত্তিভূমি তৈরি হয়ে গেল। আর 71 সালে মুক্তিযুদ্ধ ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম তার পাটাতন আরও শক্ত করে দিল। আজ আমরা দেখি যে অসংখ্য প্রতিভাবান সাহিত্যিকের হাতে হাত রেখে গল্প সাহিত্যের বৃক্ষটি পত্র পল্লবে শোভিত হয়ে ফুলে ফলে মঞ্জরিত বিকশিত। এবং এই গল্প নিয়ে যদি আমরা কথা বলি এবং যে ধারাটি বিকশিত হলো সেই ফল্গু ধারাটি বাঙালি গৌরবময় ঐতিহ্যের পথ ধরে রবীন্দ্রনাথ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত তরুণতম লেখকটি পর্যন্ত প্রায় শতাধিক বছরের কালখণ্ড বিচিত্র পথে চৈতন্যের কত নতুন দিগন্ত উন্মোচিত হয়ে সৃষ্টির উজ্জ্বল ফসলগুলি ছড়িয়ে আছে। আমরা এই ছোট গল্প দেখব নানাভাবে ছড়িয়ে আছে, অনেক তরুণ লেখক ছোট গল্প লিখছেন এবং আমাদের এই ছোট গল্পের মধ্যে দেখব যে বা দেশ বিভাগ বা ভাষা আন্দোলন, তারপর দেখব 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ নানাভাবে প্রভাবিত হয়েছে এবং আমাদের ছোট গল্পের উপাদান জুগিয়েছে। কত ভিন্ন ভিন্ন মাত্রায় ব্যক্তি সমাজ জীবনকে প্রভাব বিস্তারকারী লেখকরা বাক বদলের কারিগররা দেখাতে চেয়েছেন মাত্র 100 বছরের মধ্যে বাংলা গল্প যে সমৃদ্ধি অর্জন করেছে তা সত্যিই বিস্ময়কর। তবে গল্প সাহিত্যে মাথা উঁচু করে বিশাল পতাকা উড়িয়ে রাজপথে হেঁটেছে যেমন, তেমনি বাধা পথ থেকে নেমে এসে ঢুকেছে জনজীবনের নির্মম বাস্তবতার সমস্ত কুঠিরিতে। সেজন্য তৈরি করে নিয়েছে নতুন পথ, সরল সিধে আঁকাবাঁকা বা স্বপ্নিলে সব পথ, আফছা গলি গুজি বা দীপ্তিমান তির্যক সড়ক। প্রবহমান সময়, সমাজ, জীবন ও জীবনের নানা অনুষঙ্গ নিয়ে মোকাবেলা করেছেন হাজারো প্রতিবন্ধকতা। ছোট গল্পকে দিয়েছেন প্রাণশক্তি, এনেছেন বিষয়ের বৈচিত্র্য, চরিত্রের ভিন্নতা, বর্ণনায় অভিনবত্ব। আমরা দেখব আমাদের এই ছোট গল্পের লেখকরা তারা তাদের ছোট গল্প নিয়ে সমাজ, প্রকৃতি, প্রাচ্য, অতিপ্রাকৃত বিভিন্ন বিষয় দ্বারা গল্পের বিষয়বস্তু করেছেন বা প্লট নির্মাণ করেছেন। চিন্তার গহনে জাগিয়ে তুলেছেন উৎকর্ষতা। তাই ভাষা শৈলীতে, নির্মাণ কৌশলে বাংলার ছোট গল্প তুলনারহিত, কিংবা বলা যায় পৃথিবীর যে কোনো ভাষার সাফল্য উজ্জ্বল গল্পের সঙ্গে তুলনীয়। তবে গল্প সাহিত্য মাথা উঁচু করে বিশাল পতাকা উড়িয়ে রাজপথে হেঁটেছে, তেমনি বাধা পড়েছে অনেক কিছুতে। আমরা এরকম বিষয়টি দেখেছি এবং আমাদের চিন্তার গহনে উৎকর্ষতা সাধন করছে এবং ভাষা শৈলী নির্মাণে যে গল্প তুলনার হইত এবং আমাদের পৃথিবীর অন্য যে কোনো ভাষার গল্পের সাথে আমাদের বাংলা ছোট গল্প আমরা তুলনা করতে পারি। এবং আমরা এখানে আরও কিছু বিষয় দেখতে পাবো যে আমাদের এই কারণ আধুনিক যুগে দেখব যে আমাদের শিল্প বিপ্লব শুরু হয়েছে, রেনেসাঁস শুরু হয়েছে এবং এই রেনেসাঁস উত্তরকাল পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার পরম বিকাশের যুগে আধুনিক মানুষের জীবনে দেখা দেয় বহুমাত্রিক বৈচিত্র্য ও সীমাহীন জটিলতা। কারণ বিশেষ করে আমাদের এই পরপর বিশ্বযুদ্ধ, আমাদের বাংলাদেশ ভারত দেশ বিভাগ এবং মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, এগুলো আমাদের গল্পকে বহুমাত্রিক বৈচিত্র্য এবং সীমাহীন জটিল করে তুলেছে আমাদের জীবনযাত্রা বা আমার গল্পের চরিত্রের জীবনযাত্রা। আধুনিক মানব চৈতন্যের সমুদ্র বিস্তৃত ও বিবঙ্গতা, বহুভুজ বিসঙ্গতি ও বিপর্যয়, অন্তগুড় বেদনা ও উজ্জ্বল আশাবাদ, এসব প্রবণতা প্রকাশের অনিবার্য মাধ্যম হিসাবে 19বিংশ শতাব্দীতে নতুন শিল্পরূপে এই যে বাংলা ছোট গল্পের আবির্ভাব বা আত্মপ্রকাশ, সেটা কিন্তু আস্তে আস্তে বিকশিত হচ্ছে
পুঁজিবাদী সভ্যতার অভ্যন্তরের সীমাবদ্ধতার চাপে সময়ের শাসনে মানুষ যতই যান্ত্রিক হয়েছে, ছোট গল্প সাহিত্যের বিকাশ ততই হয়েছে হৃদ্যম। কারণ আমরা আমাদের জীবনের যেহেতু ক্ষুদ্রতম অংশ ছোট গল্পে নেওয়া হয়, সেই জন্য বলা হচ্ছে ছোট গল্পগুলো যতই আমাদের সময়ের চাপে মানুষ যান্ত্রিক হয়েছে, ততই ছোট গল্পগুলো বিকশিত হয়েছে এবং বিকশিত ততই হয়েছে হৃদ্য। পূর্ণ জীবনের নয়, বরং বৈরী পৃথিবীতে জীবনের খণ্ডাংশ মানুষের কাছে প্রাধান্য পেয়েছে। অর্থাৎ সমস্ত জীবন গুরুত্ব না দিয়ে জীবনের খণ্ডাংশ এবং একটা বিশেষ মুহূর্তকে গুরুত্ব দেওয়া হয়েছে ছোট গল্পে। অবস্থায় উপন্যাসের পরিবর্তে ছোট গল্প উঠে এলো জনপ্রিয়তার শীর্ষে। কারণ আমরা দেখব যে একটা উপন্যাস পড়তে যে সময় লাগে এবং একটা জীবনের জীবন বৃত্তের যে পরিধি, উপন্যাসের পরিধিটা ব্যাপক, কিন্তু ছোট গল্পের পরিধিটা থাকে ছোট এবং সবাই এটা সহজে পড়তে পারে, উপলব্ধি করতে পারে। এজন্য দেখবে ছোট গল্প জনপ্রিয়তার শীর্ষে চলে গেছে। কেননা একক অনুষঙ্গের আধারে ছোট গল্প ফুটে উঠল পূর্ণ জীবনের ব্যঞ্জনা এবং পদ্মপাতা শিশিরে যেমন হেসে ওঠে প্রভাতের সম্পূর্ণ সূর্য। অর্থাৎ আমরা কচু পাতার জলের মধ্যে যেমন দেখতে পাই যে ওই বিন্দুর মধ্যে, ওই জলের মধ্যে সূর্যটা কিন্তু প্রভাতের সূর্য হেসে উঠে রোদে জলমল করে, তেমনি আমাদের এই ছোট গল্পগুলো কিন্তু হয়ে উঠেছে ওই সূর্যের মতো জলমল করছে আমাদের এই যদিও ক্ষুদ্র অংশ, কিন্তু এটা আমাদের জীবনের পূর্ণ ব্যঞ্জনা দান করতে সক্ষম হয়েছে। এবং আমরা আগেই বলেছিলাম যে আমাদের এই ছোট গল্পের যে বিকাশ, উদ্ভব এবং বিকাশের প্রতি রবীন্দ্রনাথ ঠাকুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই রবীন্দ্রনাথ ঠাকুরই আধুনিক বাংলা ছোট গল্পের প্রাণ প্রতিষ্ঠাতা। তার হাতেই বাংলা ছোট গল্পের উজ্জ্বল মুক্তি। কেবল নতুন রূপ গল্প হিসেবে নয়, বাঙালির বাস্তব জীবনের স্বাদ আর সৌরভ, আশা আর আনন্দ, দুঃখ আর বেদনার শব্দ প্রতিমা হিসাবে গল্পগুচ্ছ আমাদের সাহিত্যের এক উজ্জ্বল সম্পদ। উপনিবেশিক শাসনের এক বিশেষ পর্যায়ে বাংলায় পল্লিগ্রামে যে অর্থনৈতিক গুরুত্ব অর্জন করে এবং বুর্জুয়া মানবতাবাদের প্রভাবে বাংলায় দেখা দেয় যে নবতর জীবনবোধ, বস্তুত এই দ্বৈত প্রবণতায় সম্ভব করেছিল ছোট গাল্পিক হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের উজ্জ্বল আবির্ভাব। কারণ রবীন্দ্রনাথের গল্পগুলো যদি আমরা দেখি, এগুলো আমরা বিভিন্ন ভাগে বিভক্ত করতে পারি এবং তার গল্পের যে বিষয়বস্তুগুলো আমরা কয়েকটি ভাগে বিভক্ত করতে পারি। এবং এই প্রেক্ষাপটের আলোকে দেখব যে আমাদের বাংলাদেশের যে ছোট গল্পকার আছেন, আমাদের এই ছোট গল্পকারের তালিকা কিন্তু ছোট নয়, তালিকাটি বেশ দীর্ঘ। এবং আমরা এই ছোট গল্পকার হিসাবে পাই আবুল ফাজল, আবু ইসাক, সৈয়দ অলিউল্লাহ, বন্দে আলী মিয়া, আবুল কালাম শামসুদ্দিন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অচিন্ত্য কুমার সেন, প্রেমেন্দ্র মিত্র, এরকম অসংখ্য, রাহাত খান, রশিদ হায়দার, শহীদুল জহির, এরকম আমরা অসংখ্য লেখক আমরা পেয়েছি আমাদের এই ছোট গল্প সাহিত্যে। অর্থাৎ আমাদের বাংলার যে ছোট গল্প সাহিত্য, সেখানে লেখকের সংখ্যা, ছোট গল্পকারের সংখ্যা কিন্তু কম নয়। তো এখন দেখো আমরা কথাগুলো আমাদের ছোট গল্পের ধারায় তোমাদের যে পাঠ্য ছোট গল্প এক রাত, সেই এক রাত্রি গল্পের লেখক হল রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা একটু জানব। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7 মে কলকাতার জোড়াসাঁকোরে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। অর্থাৎ 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট অর্থাৎ 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ জোড়া ঠাকুর বাড়িতে এই রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবরণ করেন। এবং তার যদি আমরা দেখি উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে দেখি, উল্লেখযোগ্য রচনার উপন্যাসগুলো যদি দেখি, আমরা উপন্যাসের মধ্যে আছে গোরা, চতুরঙ্গ, গড়ে বারে, শেষের কবিতা, যোগাযোগ ইত্যাদি। এবং আমরা নাটকের মধ্যে দেখতে পাই ডাকঘর, রক্তকরবী, রাজা, অচলায়তন, রক্তকরবী ইত্যাদি। এবং রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় উপমহাদেশ প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি যদি বলা হয় গীতাঞ্জলি এর জন্য নোবেল পেয়েছেন, কিন্তু আসলে সে সংস অফারিং গ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এবং গল্পগুচ্ছ গল্প সংখ্যা হলো 95টি এবং এই 95টি গল্পকে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত করতে পারি। এবং আমরা এর মধ্যে আজকের এই ক্লাসে আমরা রবীন্দ্রনাথের যে গল্পগুলো সালভিত্তিক যে অবস্থান বা যে বিভাজন, সেটা আমরা দেখব।
অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ 43 বছর অর্থাৎ 1891 থেকে 1933 পর্যন্ত প্রায় 90টি গল্প রচনা করেছিলেন। চরিত্র রক্ষণের দিক থেকে রবীন্দ্রনাথের গল্পগুলোকে 3টি পর্যায়ে আমরা বিন্যস্ত করতে পারি। সেই গল্পগুলো আমরা দেখব। 19বিংশ শতাব্দীর কালসীমায় রচিত গল্প অর্থাৎ 1891 থেকে 1900 এবং বিংশ শতাব্দীর সূচনাকালের কাল থেকে প্রথম বিশ্বযুদ্ধ এবং পূর্ববর্তী গল্প অর্থাৎ 1901 থেকে 1913 পর্যন্ত এবং প্রথম বিশ্বযুদ্ধকালীন এবং যুদ্ধোত্তর গল্পের পর্ব অর্থাৎ 1914 থেকে 1933। এই সময়ের মধ্যে তিনি প্রায় 95টি গল্প রচনা করেছিলেন, সেগুলো আমরা দেখব। অর্থাৎ এখানে আমরা আরো কিছু বিষয় বলতে পারি যে ইউরোপের যে সমাজে যে গল্পের দ্বারা প্রচলিত হয়েছিল, যা মানুষের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম ছিল এবং ইতালীয় রেনেসাঁসের পর রূপান্তরিত হয়েছে নতুন চেহারায়, প্রতিনব জিজ্ঞাসায়। এবং এভাবে আমরা দেখব যে আধুনিক ছোট গল্পের প্রত্ন উৎসের জনপ্রিয়তা এবং 19বিংশ শতাব্দীতে আবির্ভূত হয়েছে বাংলাদেশের এই প্রধান ছোট গল্পে। অর্থাৎ আমরা রবীন্দ্রনাথের গল্পের প্রকৃতির চেতনা দেখব, তার প্রতি অতিপ্রাকৃতিক চেতনা দেখব, প্রেম দেখব, প্রকৃতি দেখব, এই জাতীয় আমরা বিষয় দেখতে পাবো। এবং আমরা একটা বিষয় দেখব যে 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে যখন ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ড, আমেরিকা ছোট গল্পের যে শিল্পিত বিকাশ ঘটেছে, তার প্রভাব পড়ছে আমাদের এই ভারতবর্ষে। আমাদের এই ভারতবর্ষে কিন্তু তা থেকে পিছিয়ে নেই। অর্থাৎ পাশ্চাত্য রেনেসাঁসের প্রেরণা 19বিংশ শতাব্দী বাংলায় যে সংগঠিত হয়েছিল যে নবজাগরণ, সেই নবজাগরণের ফলে আমাদের শিল্প সাহিত্য চর্চায় সর্বত্র বিপুল পরিবর্তন লক্ষিত হয় এবং নতুন নতুন শিল্প আঙ্গিক পূর্ণ হতে থাকে বাংলা সাহিত্য অঙ্গন। এবং এখানে একটা জিনিস আমরা আরো দেখতে পাই যে 50-60 দশকে নাটক, প্রহসন, মহাকাব্য, গীতি, কবিতা, উপন্যাস রচিত হলেও ছোট গল্পের আবির্ভাব যদিও দেরিতে হয়েছে, কিন্তু আমরা এই ছোট গল্পে দেখতে পাই যে প্রাণ প্রতিষ্ঠা করেছেন এবং উজ্জ্বল নক্ষত্র হলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। কেবল নতুন রূপকল্প হিসাবে তিনি ব্যবহার করেনি, অর্থাৎ আশা আকাঙ্ক্ষা প্রতিফলন প্রবৃত্তি কিন্তু আমাদের এই ছোট গল্পে ঘটেছে। এবং যে কথা বলছিলাম যে আমাদের প্রথম পর্বের যে গল্পগুলোর বৈশিষ্ট্য সেগুলো আমরা দেখব। এবং প্রথম পর্বে গল্পের সংখ্যা প্রায় 50টি, যেহেতু গল্প 95টি এবং এই সময় 90টির গল্প আমরা দেখেছি। এর মধ্যে 50টি গল্প ছিল প্রথম পর্ব, অর্থাৎ 19বিংশ শতাব্দীর কালসীমায় রচিত, অর্থাৎ 1891 থেকে 1900 সালের মধ্যে রচিত হয়েছিল। এবং 19বিংশ শতাব্দীতে রচিত রবীন্দ্রের উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে আমরা যে ছোট গল্পগুলো পাই সেগুলো হলো পোস্টমাস্টার, খোকাবাবুর প্রত্যাবর্তন, ডালিয়া, কঙ্কাল, এক রাত্রি, জীবিত মৃত, কাবুলিওয়ালা, ছুটি, শোভা, মহামায়া, মধ্যবর্তিনী, শাস্তি, সমাপ্তি, মেঘ রৌদ্র, নিশীথে, ক্ষুধিত পাষাণ, অতিথি, ডিটেকটিভ, অধ্যাপক ইত্যাদি। এবং তোমরা যদি একটু খেয়াল করো দেখবে যে এখানে যে ছোট গল্প প্রথম পর্যায়ে যে ছোট গল্পগুলো রয়েছে অধিকাংশ কিন্তু সিনেমা বা নাটক রূপদান করা হয়েছে। এবং এই প্রথম পর্বের গল্পগুলোতে আমরা যে বিষয়গুলো আমরা দেখতে পাই প্রথম পর্বের রচনায়, প্রথম পর্বের গল্পগুলো আমরা দেখব যে পল্লীকেন্দ্রিক এবং এখানে প্রাধান্য পেয়েছে মানুষের হৃদয় রহস্য, মানব মনের সঙ্গে প্রকৃতি নিবিড় একাত্মতা। এবং এখানে দেখব চরিত্রের বিকাশ এবং পরিণাম ব্যঞ্জনা সৃষ্টিতে প্রকৃতি পালন করছে মুখ্য ভূমিকা। এবং আমরা রবীন্দ্রনাথের ছোট গল্প দেখব যেন প্রকৃতির সঙ্গে মানব মনের একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছেন এবং প্রকৃতি যেন মানব মনকে নিয়ন্ত্রণ করেছে এরকম জাতীয় আমরা চিত্র দেখতে পাই। বিশেষ করে খোকাবাবুর প্রত্যাবর্তন, পোস্টমাস্টার, শোভা, অতিথি প্রভৃতি গল্প এই প্রকৃতির চিত্র দেখতে পাই। এবং এই পর্যায়ে গল্পগুচ্ছের এ পর্যায়ে আমরা পদ্মা তীরবর্তী যে পূর্ব বাংলার প্রকৃতি রবীন্দ্রনাথ চেতনা ব্যাপক প্রভাব বিস্তার করেছে সেই চিত্র আমরা দেখতে পাই। এবং প্রকৃতির সঙ্গে মানব জীবনের নিবিড় আত্মিক সম্পর্ক এবং এই সম্পর্কের জন্য বিচ্ছেদজনিত জটিলতা গল্পগুচ্ছের একটি উল্লেখযোগ্য অনুষঙ্গ হিসাবে ব্যবহৃত হয়েছে। কারণ আমাদের এই প্রকৃতির সাথে আমরা আগে বলেছিলাম নিবিড় আত্মিক সম্পর্ক ছিল এবং এই সম্পর্কই গল্পের যে বিচ্ছেদ বেদনা তার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এবং এই প্রথম পর্বের গল্পে আমরা দেখব যে আর কিছু রহস্য আমরা দেখতে পাই। মানুষের হৃদয় রহস্যের উন্মোচন করেছেন। এক্ষেত্রে রবীন্দ্রনাথ কবি দৃষ্টি পালন করেছে মুখ্য ভূমিকা। মানুষের আবেগঘন অন্তর্জীবন আলোকিত করে রবীন্দ্রনাথ লিখেছেন কিছু অসাধারণ ছোট গল্প, যেগুলো আগেই বললাম যে পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, এক রাত্রি, মধ্যবর্তী, জীবিত মৃত প্রভৃতি। এবং আমরা পোস্টমাস্টার গল্পের যে রতনের নারী হৃদয়ের যা কান্না, সে তো চিরকালীন কোনো অধরার জন্য, কোনো সুদূর অসম্ভবের জন্য মানব হৃদয়ের কান্না, যাকে পাওয়া যাবে না তার জন্য অবশ্য হৃদয়ের হাহাকার, অর্থাৎ না পাওয়ার জন্য বেদনা, আমরা জানি যে পাবো না, তার জন্য মানব হৃদয়ের যে হাহাকার, সেই চিত্রগুলো আমরা দেখতে পাই। সমাপ্তি গল্পে হৃদয় রহস্যের উপলব্ধির মধ্য দিয়ে মিনময়ীর জীবনে নেমে এসেছে ভালোবাসার শত স্রোতস্বিনী। এছাড়া আমরা দেখব যে প্রথম পর্বের যে গল্পগুলো আছে, এই প্রথম পর্বের গল্পগুলোর মধ্যে রবীন্দ্রনাথের পদ্মার প্রভাব বা পদ্মা নদীর প্রভাব রয়েছে, অর্থাৎ পদ্মার উপর বুটে ভেসে ভেসে তিনি প্রত্যক্ষ করেছেন মানব জীবনের আনন্দ, বেদনা আর সংগ্রাম সংক্ষোভের চিত্র। তাই কেবল প্রকৃতি বর্ণনা আর হৃদয় রহস্য উন্মোচনই প্রথম পর্বের রবীন্দ্র গল্পে নিঃশেষিত হয়নি। রোমান্টিক স্বপ্নবিলাস, রঙিন জগৎ ছেড়ে এ পর্বে রবীন্দ্রনাথ ঠাকুর অবতরণ করেছেন বাস্তব জীবনের আঙিনায় এবং জটিল, রক্তাক্ত, যন্ত্রণাদীর্ণ জীবনের ছবি নিয়ে এই পর্বে তিনি গল্প লিখেছেন। এবং তিনি যে জীবনের সমগ্র দৃষ্টি দিয়েছেন তার প্রমাণ আমরা বিশেষ করে শাস্তি, দেনাপনা, সমস্যা প্রভৃতি গল্পে আমরা দেখতে পাই। এবং এখানে সমাজের নিম্নস্তর থেকে চয়ন করা উপাদান নিয়ে পাগগ্রসর ব্যক্তি সম্পন্নরা চন্দনা নামের যে নারী চরিত্রটি রবীন্দ্রনাথের শতবর্ষ পূর্বে নির্মাণ করেছেন, তা যেন আজও বাঙালি হৃদয়ের জন্য এক বিস্ময় সম্ভব। এবং আমরা যে কথা বলছিলাম যে প্রথম পর্বের গল্পগুলো ছিল পল্লীকেন্দ্রিক। এছাড়া আমরা দেখব যে রবীন্দ্রনাথের গল্পের যদি আমরা বিভাজন করি, রবীন্দ্রনাথের ছোট গল্পে আমরা উপনিবেশিত বাংলার চিত্র আমরা দেখতে পাই। এবং এছাড়া আমরা রবীন্দ্রনাথের গল্পের যে নারী চরিত্র, সেই নারী চরিত্রের নারীর বিকাশ এবং ক্রমান্বয়ে যে বিকশিত হচ্ছে সেই চিত্র আমরা রবীন্দ্রনাথের ছোট গল্পে দেখতে পাই। এছাড়া রবীন্দ্রনাথের ছোট গল্পে সমাজ ও যে শ্রেণী বৈষম্য, সেই চিত্র অত্যন্ত সুস্পষ্টভাবে আমরা দেখতে পাই। এবং আমরা যদি দেখি যে দ্বিতীয় পর্বের যে রবীন্দ্রনাথের গল্পগুলো রয়েছে, দ্বিতীয় পর্বের গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর রোমান্টিকতার মহান জগৎ ছেড়ে রবীন্দ্রনাথ ঠাকুর ক্রমশ বাস্তব কঠিন মাটিতে পা রেখেছেন, এই জাতীয় আমরা গল্প দেখতে পাই। এবং এই প্রেক্ষাপটে আমরা দেখব যে হৃদয় রক্তক্ষরণ বিদীর্ণ চিত্র আমরা দেখতে পাই। এবং বিশ্বযুদ্ধোত্তর উপন্যাস রচনার তিনি রচনা করেছেন, এরকম রচনা উপন্যাসের মতো বড় আকারের ছোট গল্প, সেটা ছিল নষ্টডির, আমরা দেখতে পাই এই দ্বিতীয় পর্বের রচনার মধ্যে। অর্থাৎ বিংশ শতাব্দীর প্রারম্ভ থেকে প্রথম বিংশ যুদ্ধ পর্যন্ত যে কাল পরিসর, সেই কাল পরিসর যে রচনাগুলো ছিল রবীন্দ্রনাথের যে ছোট গল্প ছিল, সেগুলোকে আমরা দ্বিতীয় পর্বের ছোট গল্প হিসাবে চিহ্নিত করতে পারি। অর্থাৎ নষ্টনীর, মাল্যদান, গুপ্তধন, পণরক্ষা ইত্যাদি। আমরা আরেকটা জিনিস দেখবো যে প্রথম পর্বের গল্পে যেমন ব্যক্তি মানুষের হৃদয়ের কথা মুখ্য উপজীব্য ছিল, কিন্তু এই দ্বিতীয় পরিবেশ সামাজিক পারিবারিক পরিবেশে মানুষের বহির্জগতের পরিচয় প্রদান তিনি মনোনিবেশ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই দ্বিতীয় পর্যায়ের গল্পগুলোতে এসে। তৃতীয় পর্বের গল্পে আমরা দেখব, তৃতীয় পর্বের গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যক্তির সঙ্গে প্রথা, সমষ্টির সংঘর্ষ ইত্যাদি চিত্র আমরা দেখতে পাই। এবং সকল সনাতন মূল্যবোধের বিরুদ্ধে ব্যক্তির যে বিদ্রোহ, সেই বিদ্রোহ আমরা এই তৃতীয় পর্বের গল্পগুলোতে এসে দেখতে পাই। এবং এই তৃতীয় পর্বের গল্পগুলোর মধ্যে আমরা দেখব যে হৈমন্তী, স্ত্রীর পত্র, 1 নম্বর, রবিবার, ল্যাবরেটরি ইত্যাদি। এবং হৈমন্তীতে দেখব যে আমরা যৌতুক প্রথা কথা বলা হয়েছে। এবং অপরিচিতা গল্পে আমরা দেখতে পাই যে যৌতুক প্রথার বিরুদ্ধে তিনি কথা বলছেন। যৌতুক প্রথার মধ্যে অর্থাৎ ব্যক্তির যে স্বাতন্ত্র্য, নারীর যে স্বাতন্ত্র্য, সেই স্বাতন্ত্র্যর কথা তিনি বলার চেষ্টা করেছেন এই তৃতীয় পর্বের গল্পগুলোতে এসে। তাহলে এভাবে দেখবো যে আমাদের এই ছোট বাংলা ছোট গল্পের যে বিকাশ, সেই ছোট গল্পগুলো বিকশিত হয়েছে। অর্থাৎ আমরা আরও যদি বলি যে মানুষের
বিচ্ছিন্নতা রবীন্দ্র ছোট গল্পের আরেকটি বিষয়, অর্থাৎ যুগলের নিঃসঙ্গতা রবীন্দ্র ছোট গল্পের নারীকে বিচিত্র জীবন জটিলতার সম্মুখে দাঁড় করিয়েছে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে নিঃসঙ্গতা রবীন্দ্র ছোট গল্প অনেক সময়ে সামাজিক অর্থনৈতিক কারণে সূত্র ধরে উপস্থাপিত হয়েছে। অর্থাৎ যুদ্ধোত্তর বিচ্ছিন্নতাবোধের সঙ্গে রবীন্দ্রনাথের বিচ্ছিন্নতাকে এক করে দেখা কোনো সূত্রে যৌক্তিক নয়, তবু দাম্পত্য পঙ্গুতার রূপায়ণের মধ্যে নিঃসঙ্গতা বোধের যে আধুনিক রুগ্ন জায়মান বৃষ্টি গল্পগুচ্ছে যেন আমরা হঠাৎ করে পেয়ে যাই। অর্থাৎ নরনারী বিযুক্তি বিয়োগ রবীন্দ্রনাথের বহু গল্পে আমরা দেখতে পাই। শারীরিক পঙ্গুতায় আসে দূরতিক্রম্য ব্যবধান, শারীরিক সান্নিধ্য সত্ত্বেও তৃতীয় মানুষ এসে যুগলের মাঝখানে নির্মাণ করে মেরুদূর মানসিক বিচ্ছিন্নতা এবং ব্যক্তিত্বের সংঘাতে দাম্পত্য জীবনে নেমে আসে গভীর একাকিত্ব এবং নৈরাশ্যময় নিঃসঙ্গতা। অর্থাৎ প্রভৃতি বহুমাত্রিক দৃশ্যটুকু আমরা এই রবীন্দ্রনাথের ছোট গল্পে দেখতে পাই। অর্থাৎ যেমন বিষয়াংশের মতো প্রকরণ প্রসাধনে বাংলা গল্পের ইতিহাসে রবীন্দ্রনাথ প্রথম আধুনিক শিল্পীর কথা আমাদের স্বীকার করতেই হয়। অর্থাৎ বাংলা ছোট গল্পের ইতিহাসে তিনি প্রথম সময় যিনি যত্ন পরীক্ষা নির্মাণ করেছেন ছোট গল্পের ভাষাশৈলী, ছোট গল্পের জন্য যে একটি স্বতন্ত্র ভাষারীতির প্রয়োজন এ সত্য তিনি প্রথম অনুধাবন করেছেন এবং এক্ষেত্রে রেখে গেছেন অনন্য কৃতি স্বাক্ষর। এ প্রসঙ্গে তার নিজস্ব অভিমত আমরা বলতে পারি, গদ্যের ভাষা গড়তে হয়েছে আমার গল্প ভাবের সঙ্গে সঙ্গে। মুফাসার মতো যেমন বিদেশি লেখকের কথা তোমরা প্রায়ই বলো, তারা তৈরি ভাষা পেয়েছিলেন, লিখতে লিখতে ভাষা গড়তে হলে তাদের কি দশা হতো জানি না। অর্থাৎ ছোট গল্পের যে যত্ন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্প করেছিলেন শিল্পিত এবং বর্ণশোভিত বিষয়াংশের বৈচিত্র্য আঙ্গিক পরিচর্যার উৎকর্ষে তিনি এক সাধনায় বাংলা ছোট গল্পকে নিয়ে গেছেন শিল্পের শীর্ষচূড়ায়। বস্তুত রবীন্দ্র প্রতিভার স্পর্শে বাংলা ছোট গল্প বিশ্ব ছোট গল্পের আসরে অর্জন করেছে সম্মানের আসন। অর্থাৎ এভাবেই দেখব আমাদের বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ছোট গল্পের অবস্থান আমরা সহজেই অনুমান করতে পারি। এবং আমরা যে কথা বলছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পে আমরা উপনিবেশিক সমাজ এবং শ্রেণী বৈষম্য আমরা দেখতে পাই, সেগুলো আমরা তার বিভিন্ন গল্প পাঠ করলে আমরা সেটা সহজে বুঝতে পারবো। এবং বিভিন্ন ছোট গল্পে আমরা উপনিবেশিত বাংলার যে চিত্র সেটা দেখতে পাই এবং প্রকৃতির সাথে সম্পর্ক সেটাও আমরা দেখতে পাই, অতিপ্রাকৃত সম্পর্ক, এগুলো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পে দেখতে পাই। এবং প্রেমের চিত্র আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের রোমান্টিক প্রেমের চিত্র আমরা রবীন্দ্রনাথের ছোট গল্পে তেমনই একটি রোমান্টিক ছোট গল্প হলো এক রাত্রির গল্প, যেটা নিয়ে আমি তোমাদের সাথে আগামী ক্লাসে আলোচনা করব। তোমরা ছোট গল্পটি, তোমাদের কাজ হলো ছোট গল্পটি পরে শেষ করবে। আমি আগামী ক্লাসে ছোট গল্পটি মূল ভাব এবং এর নামকরণ, চরিত্র সম্পর্কে নিয়ে আমি কথা বলার চেষ্টা করব, বা মানব হৃদয়ের যে রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি মানব নিয়তির যে চিরায়ত আখ্যান, মানবের নিয়তির, অর্থাৎ এখানে একটা গল্প দেখব যে সুরবালা আমার কিনা হইতে পারত, এক বাক্য দিয়ে আমরা কিন্তু বলতে পারি একটি রাত্রির যে চিত্র, সেই চিত্র আমরা এই ছোট গল্পে পাবো। তোমরা আগামী ক্লাসের পূর্বে তোমরা এই ছোট গল্পটি পরে শেষ করবে, আমি আগামী ক্লাসে এটি নিয়ে কথা বলবো। তাহলে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।